এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা, অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপ ঘোষণার তাগিদ। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক রাতে, জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা। শেয়ার বাজারে কারসাজিতে সাকিব আল হাসান, 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে দুই ভাইয়ের ভুয়া এনআইডি, 4টি বাতিল। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে একমত শ্রমিক ও মালিক পক্ষ। সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে বৈঠক, সবাইকে কাজে ফেরার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। 1 থেকে দেড় বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ থাকায় ব্যর্থ হওয়ার কারণ নেই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই দৃশ্যপটে আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে বলেন তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। তবে এর 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী এই সরকার। নিরাপত্তা বিধান করিব। তবে কিছুদিন পর থেকেই রাজনৈতিক মহল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তাগিদ আসতে থাকে নির্বাচনের রোডম্যাপ এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রকাশের জন্য। এদিকে সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যাই ঘটুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী, যাতে করে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করতে পারে। 1 থেকে দেড় বছরের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাজ সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান বাহিনীর প্রধান। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলে মনে করেন তিনি। মত দেন, সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। সেনাবাহিনী তার সদস্যদের শেখ হাসিনার আমলে করা অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং ইতোমধ্যে কিছু সেনাকে শাস্তিও দিয়েছে বলে জানান বাহিনীর প্রধান। তবে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেননি জেনারেল ওয়াকার। তিনি বলেন, যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। দেশকে স্থিতিশীল করতে এই সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন করছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, ডক্টর ইউনূস ও তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। গণতান্ত্রিক ধারায় ফেরা নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মনে করেন তিনি। প্রফেসর ইউনূস তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে আসার পরে তার উচিত হবে দেশবাসীকে আশ্বস্ত করা, তারা সম্ভব স্বল্পতম সময়ে, যৌক্তিক সময়ের মধ্যে তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন, এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবে না। যখন মনে করবে যে আপনি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছেন, আপনি আপনার এজেন্ডার বাইরে চলে যাচ্ছেন, তখন সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, তখন সরকার কিন্তু বিতর্কিত হবার আশঙ্কা থাকবে। আমরা চাই না যে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হোক, তারা বিতর্কিত হোক এবং কোনোভাবেই তারা ব্যর্থ হোক। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে রাতে একান্ত বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন ডক্টর ইউনূস। জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরাও। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় আসর বসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশ্ব নেতাদের পাশাপাশি অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সোমবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে JFK আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি M.A. মোহিত। এ সময় বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্রের শত শত বিএনপি নেতাকর্মী ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে প্রীতি সমাবেশ করে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি ম্যানহাটানে তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে যান প্রধান উপদেষ্টা। আশা করা যাচ্ছে যে এটা একটা খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হবে। বাংলাদেশের US বাংলাদেশের সাথে খুবই পুরনো বন্ধু, আমাদের বন্ধুত্বটা আরও যাতে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোকতুলো হবে। মঙ্গলবার অধিবেশনের ফাঁকে দুপুরে একান্ত বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঐতিহাসিক এই বৈঠকে দুই নেতার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। জাতিসংঘের সাইডলাইনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্বব্যাংক ও ইউরোপিয়ান কমিশন সহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং সংস্থার প্রধানরাও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। তবে সবকিছু ছাপিয়ে ৩ দশকের মধ্যে হতে যাওয়া প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের এই বৈঠকটি অর্থাৎ ইউনুস বাইডেন বৈঠকের দিকেই সবার এখন নজর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ৩ দশক পর মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে আজ। সব ছাপিয়ে সবার নজর জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের দিকে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আর বিশ্লেষকের মতে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। জাতিসংঘের সদর দফতর থেকে আহমেদ সালেহিনের প্রতিবেদন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি। এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়টি। ৩ দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে এবার। জো বাইডেন ইউনুস বাইডেন বৈঠক ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে বলে জানান শহীদুল আলম। গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার ইস্যুটি সহ ১৬ বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে আমাদের যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না। সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি আলোচনায় আসা উচিত। এতে করে পোশাক রপ্তানিতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময় তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারি। বাইডেন ইউনুস বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের এই সফরটি অতি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকটি, যেখানে দুদেশের সম্পর্ক এবং সরকার টু সরকারের যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি রয়েছে তার পাশাপাশি আসবে বাংলাদেশের রপ্তানি বাজারের জিএসপি সুবিধার ফিরে পাওয়ার বিষয়টি। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দুজনের বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এদিন বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ নিয়ে জাতিসংঘে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2 months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades global discourse and development, we may need to truly value the values to secure our future. We also need to democratize digital technology tools, applications and innovations beyond profit, else many risk to be left out in a vast evolving world of work. সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের তদবিরেই ভুয়া তথ্য দিয়ে তার দুই ভাই হারিস ও জোসেফের একাধিক এনআইডি তৈরির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। আজিজের দুই ভাইয়ের 4টি এনআইডি বাতিল করেছে ইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক। They are Aziz's brothers. One is the man Aziz referred to in his text. সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাই হারিস ও জোসেফের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উঠে আসে আজিজের দুই ভাইয়ের পরিচয় পরিবর্তন করে ইউরোপ সহ বিভিন্ন জায়গায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠার কথা। সেখানে সহযোগিতা করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এ বিষয়ে ইসির কাছে তথ্য জানতে চেয়েছিল দুদক। তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্তে আজিজের দুই ভাইয়ের এনআইডিতে তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছে ইসি। এনআইডি মহাপরিচালক বলেন, নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ। হারিস আহমেদ এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। 2019 সালে হারিস আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন, যাতে সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তদন্তে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ হাসান এবং জনাব মোহাম্মদ হারিস আহমেদ এই দুজন কিন্তু একই লোক। আবার দেখা যাচ্ছে যে তোফায়েল আহমেদ জোসেফ এবং এই তানভীর আহমেদ তানজিল এই দুজন একই ব্যক্তি। 4টা এনআইডি কার্ড করে, পিতার নাম ওলটপালট করে এবং ঠিকানা পরিবর্তন করে। এবং ওই সময় জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল, ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। আজিজের দুই ভাইয়ের 4টি এনআইডি বাতিল করেছে ইসি। হারিস ও জোসেফ ভোটার তালিকা আইন 2009 সহ জাতীয় পরিচয় বিধিমালার 4টি আইন ভঙ্গ করেছে বলে জানান এনআইডির মহাপরিচালক। আজিজের দুই ভাই এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবা বঞ্চিত হবে বলেও জানান তিনি। যেই মুহূর্তে তদন্ত প্রতিবেদনটা আমরা পেলাম, আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। এই এনআইডির মাধ্যমে তাদের যত সুযোগ সুবিধা বাংলাদেশে, এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আর তারা করতে পারবে না, অন্ততপক্ষে এই 4টা এনআইডি কার্ড দিয়ে। তদন্ত রিপোর্ট দুদকে পাঠানো হয়েছে বলেও জানান ইসির এই কর্মকর্তা। সাথে সাথে সেটা জরুরি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার শেয়ার বাজার কারসাজিতে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাবেক এই সংসদ সদস্যকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একই অভিযোগে আবুল খায়ের হিরো সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হত্যা মামলা আর সাম্প্রতিক সময়ে ইনজুরি বিতর্কের পর এবার বড় জরিমানার মুখে এই অলরাউন্ডার। দেশসেরা ক্রিকেটার সাকিব নানা ব্যবসায় যুক্ত হওয়ার পর নামেন পুঁজিবাজারে। যৌথ অংশীদারিত্বে খোলেন ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস। কয়েক বছর ধরে বেশ আলোচনায় পুঁজিবাজারে সাকিবের বিনিয়োগ। নানা সময়ে উঠেছে কারসাজির অভিযোগ, তবে এর আগে তাকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একটা সময় সংস্থাটির শুভেচ্ছা দূত ছিলেন তিনি। তবে গত মাসের শেষ দিকে সাকিবকে বিশেষ দূত থেকে বাদ দেওয়ার পর এবার তাকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করল বিএসইসি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর কারসাজির মাধ্যমে বৃদ্ধির অভিযোগ প্রমাণ হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়েছে 25 লাখ টাকা। সব মিলিয়ে 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1 কোটি 63 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত এক সভা শেষে বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সূত্র বলছে, সাকিব আল হাসান সহ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর হয়ে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন আবুল খায়ের হিরু। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা বিও বা বেনিফিশিয়ারি ওনার্স হিসাব ব্যবহার করে তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁও সীমান্তে আটক বিএসএফ এর এক সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবির 42 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, বিকেলে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই ওই সদস্যকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। এর আগে সীমান্তের চান্দেরহাট ক্যাম্পের কাছে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য উপকুমার দাসকে আটক করা হয়। তিনি 334 নম্বর পিলারের সাব পিলার 6-এ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়েন। পোশাক থাকলেও নিরস্ত্র ছিলেন ওই বিএসএফ সদস্য। পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যেই গাজীপুর ও সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে অন্য প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই চলছে উৎপাদন কার্যক্রম। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গাজীপুরের অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। সকাল থেকে কাজে যোগ দেন তারা। এতে শিল্পনগরীতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে সাভারের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানা বন্ধ রয়েছে। শ্রমিকদের চলমান বিক্ষোভের মাঝে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 46টি কারখানা শ্রম আইনের 13(1) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। এছাড়া আরও 9টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করার কারণে 46টা ফ্যাক্টরিতে 13(1) ধারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আর 9টা ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। মজুরি বৃদ্ধি ও ইনক্রিমেন্ট বাড়ানো সহ নানা দাবিতে টানা কয়েকদিন ধরেই পোশাক শ্রমিকদের মধ্যে চলছে অসন্তোষ। এদিকে শিল্প কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বিভিন্ন স্থান থেকে 8 জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে শ্রমিক ও মালিক পক্ষ একমত হয়েছে। বিকেলে শ্রম, শিল্প ও স্বরাষ্ট্র সহ 4 উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শ্রম সচিব। শিল্প কারখানায় নতুন করে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটলে কঠোর হাতে নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টারা। শ্রমিক ও শিল্প মালিকদের ন্যায্য সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। শিল্প ধ্বংসে বিদেশি ষড়যন্ত্র তৎপর রয়েছে এমন গোয়েন্দা তথ্য সরকারের হাতে রয়েছে বলে জানান শ্রম সচিব। এ সময় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান জানান উপদেষ্টারা। সবার সাথে আমরা একমত হয়ে আমরা একটি 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাহিরের থেকে এই শিল্পটা যদি বাহিরে চলে যায় বা অন্য কোথাও হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে। আগামী 2 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেওয়া হবে। কোনো অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা জানান। প্রথম দিকে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে ইউরোপ দেশগুলোও এর অন্তর্ভুক্ত করা হবে। মালয়েশিয়ায় যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে 25% টাকা ফেরত পেয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেওয়া যাবে।
এ সময় তিনি বলেন, আন্দোলনে সমর্থন করায় দেশে ফেরত আসা 87 প্রবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। ধন্যবাদ। একটা হচ্ছে কি জিরো কস্ট বলতে বুঝিয়েছেন ওনারা? আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএই থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত আসছেন। ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই। আমাদের রেমিটেন্স আর্নার যারা, তাদের সাথে আমরা অত্যন্ত খারাপ ব্যবহার করি, অপমানজনক ব্যবহার করি। মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না। যাই হোক, সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কি করা যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 অক্টোবর সকালে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে হাজিরা দাখিল করেন তার আইনজীবী। এরপর বাপেক্সের এমডি আব্দুল বাকি আদালতে সাক্ষ্য দেন। পরে সাক্ষ্য গ্রহণের জন্য 10 অক্টোবর দিন ধার্য করেন। মামলায় 68 জনের মধ্যে 5 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে মামলাটি করে দুদক। চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে সকাল 7:30টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয় এবিএম ফজলে করিমকে। গত 12 সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গাজীর বাজার থেকে এই সাবেক সংসদ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো আর্থিক সুযোগ সুবিধা কেন দেয়া হবে না তাও সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের এই রিটটি দায়ের করেন। 5/8/2024 এই সময়কার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে পুড়ে মারা হয়েছে, এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকের ফ্যাসিস্ট মুক্ত একটা অবস্থানে। সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে কেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রুল চাইছি। যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন, যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা 1971 সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে সেই সুবিধা কেন এরা পাবে না, আমি সেই মর্মে রুলটা চাইছি। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এই আদেশ মঞ্জুর করেছেন এবং রুল ইস্যু করেছেন। জুলাই আন্দোলনে আহতদের দেখতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের চিকিৎসক দল। সকালে ঢাকা মেডিকেল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের সঙ্গে দেখা করেছেন তারা। উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস চিকিৎসক দলের। বিভিন্ন হাসপাতালে ভর্তি অসংখ্য রোগী, অঙ্গহানি হয়েছে বহু মানুষের। অন্তর্বর্তী সরকার তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন। উন্নত চিকিৎসা ও পরামর্শের জন্য সম্প্রতি চীন থেকে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। মঙ্গলবার সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান দলটির চিকিৎসকরা। সেখান থেকে যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, কথা বলেন রোগী ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে। চীনা চিকিৎসক দলটিতে সার্জারি, অর্থোপেডিক্স ও আই স্পেশালিস্ট রয়েছে। রোগীদের বিষয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি এবং আহতদের চিকিৎসার প্রস্তাবনা দেওয়া হবে। আমাদের যে লজিস্টিক সাপোর্ট বা যন্ত্রপাতি সাপোর্ট যদি লাগে আমরা যেন ইন রাইটিং তাদেরকে জানাই, তাহলে আমাদের ডিজি হেলথের মাধ্যমে ওনারা লিস্টটা পেলে হয়তো ওই সাপোর্টটা ওনারা দিবেন। বিভিন্ন স্পেশালিস্ট আছেন, যেমন সার্জন, আই স্পেশালিস্ট, ক্রিটিক্যাল কেয়ার, অর্থোপেডিক্স আর রিহ্যাবিলিটেশন একজন ফিজিশিয়ানও আসছেন। স্পেসিফিক্যালি প্লাস্টিক সার্জন এই টিমে অ্যাটলিস্ট নাই আর কি। তো ওনারা আমাদের পেশেন্টগুলো দেখেছেন
আমরা সব পেশেন্টই দেখিয়েছি।然后呢，我们会向我们的有关的部门去报告我们了解到的情况。对于我们最后的建议，我们届时会以正式的官方的名义。ঢাকা মেডিকেল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও অর্ধশতাধিক রোগী ভর্তি রয়েছে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাত, ভ্যাট, অর্থ পাচার সহ অর্থনৈতিক খাত সংস্কারে আইএমএফ-এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে অক্টোবরে আইএমএফ-এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। সকালে সচিবালয়ে সংস্থাটির 9 সদস্যের সঙ্গে বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। গত দেড় দশকে আর্থিক খাতে লুটপাট, প্রাতিষ্ঠানিক নীতি কাঠামোর ভঙ্গুর পরিস্থিতিতে চরম সংকটে বাংলাদেশ। নানা জটিলতায় রয়েছে রাজস্ব বিভাগ। এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি অত্যাবশ্যক হয়ে পড়েছে সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা বিশ্বমোড়ল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে। পরে উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত, রাজস্ব, অর্থ পাচার সহ আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে আইএমএফ-এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকম সংস্কার এবং নানা রকম পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের রিসোর্স দরকার। আমরা চেয়েছি আমাদের যেটা বলে রিসোর্স আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, কিছু কারিগরি, যেমন আপনার ব্যাংক এক্সের রিফর্মের জন্য, মানি লন্ডারিংয়ের সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে হিসেবে চেয়েছি। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কিভাবে কোন পথে সহায়তা করবে তার নির্ধারণ হবে অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে। অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাবে, তখন ওদের সাথে যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে। তারপরে আমরা এই প্রেজেন্ট যে প্রোগ্রাম সম্বন্ধে ইস্যু হবে, আর আমরা ফিউচার কিছু ভবিষ্যতের জন্য আমরা রিকোয়েস্ট করেছি ওদেরকে। এখন আমরা বলিনি সঠিক, আমরা বলছি আমরা দেখে নেই কত আমাদের রিসোর্স গ্যাপ, ফর্মালি জানাবো, সেটা নিয়ে আলাপ হবে। দাতা গোষ্ঠীর সহযোগিতার পাশাপাশি নিজস্ব সম্পদ ব্যবহার করেই অর্থনৈতিক উন্নয়নে সরকার এগিয়ে যেতে চায় বলেও জানান উপদেষ্টা। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি। সাজেকে আটকা পড়া পর্যটকরাও ফিরতে শুরু করেছেন নিজ নিজ গন্তব্যে। এতে স্বস্তি ফিরেছে জনমনে। এক সারিতে চলছে শতাধিক গাড়ি, নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর জিপ। 4 দিন আটকে থাকার পর অবশেষে সাজেক ছাড়তে পারলেন পর্যটকরা। মঙ্গলবার সকালে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সহায়তায় বিভিন্ন যানবাহনে করে ফিরতে শুরু করেন পর্যটকরা। অবরোধে পড়ে সাজেকে পানি, হোটেলে গ্যাস ও খাবার শেষ হওয়ায় অনেক পর্যটকই অসুস্থ হয়ে পড়েন। অবশেষে বাড়ি ফিরতে পেরে তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। কারেন্ট ছিল না, পানির সমস্যা ছিল, খাওয়া দাওয়ার সমস্যা ছিল। 2 দিন আগে আমাদের পুরো টিম ব্যাক করার কথা ছিল, কিন্তু যে অবস্থা ছিল অবরোধে কোনো গাড়ি ঘোড়া ছিল না। এর আগে সোমবার সন্ধ্যা থেকে রাতভর সাজেক যাওয়ার ভাঙ্গা ব্রিজ মেরামত, গাছের গুড়ি ও ট্রাক সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়। পরে 112টি পিকআপ, চাঁদের গাড়ি ছাড়াও 23টি সিএনজি অটোরিকশা এবং 109টি মোটরসাইকেলের মাধ্যমে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেখানে কোনো পর্যটক নেই। এদিকে 72 ঘন্টার অবরোধ শেষে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির জনজীবন। পাহাড়ে আর কোনো সংঘাত চান না শান্তিপ্রিয় বাসিন্দারা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার প্রতিবাদে শনিবার থেকে সোমবার পর্যন্ত 72 ঘন্টার সড়ক অবরোধের ডাক দেয় বিক্ষুব্ধ জুম্বো ছাত্র জনতা নামে একটি সংগঠন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সকালে নয়াবাজার জিন্দা পার্ক পরিদর্শন শেষে কথা বলেন তিনি। পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করে স্থানীয় সরকার উপদেষ্টা ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের 12টি টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 133 জনের। হাসপাতালে ভর্তি 24,900 জন। শুধুমাত্র গত 23 দিনেই প্রাণ গেছে 50 জনের।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াবাজার এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করেন তিনি। স্থানীয়রা অভিযোগ করেন পরিদর্শনকে কেন্দ্র করেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়, এরপর আর কোনো কার্যক্রম দেখা যায় না। মাসে একবারও এটা দেখা যায় আমাদের আশেপাশে যে মানে আমার সিটি কর্পোরেশনের যে কাজগুলা এগুলো তারা ঠিকঠাক মতো হয় না। যখন নাকি মেয়র সাহেব আহে, দলবাইন্দা আহে, সুইপার আহে, মেথর আহে, অমুক আহে, তমুক আহে, যখন এটা চলে যায় তখন আবার যেইছে কোনো কাজ হয় না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যাতে পানি জমতে না পারে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এলাকায় 12টি টিম গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি আপনারা প্রথমেই কাউন্সিলরকে ধরেন যে আপনার এলাকায় অপরিচ্ছন্ন কেন, তাহলে কাউন্সিলরও তৎপর হবে এবং দেখা যাবে যে ধাপে ধাপে ক্লিনার যিনি তাকেও মাঠে পাওয়া যাবে। ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে। তো তাহলে ওই 1 বছর পরে মন্ত্রী সাহেব আসবেন, সেই দিন কেন সাজগোজ, সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না? জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যবহার বন্ধের পর এবার কাঁচা বাজার ও কারখানায় অভিযানের ঘোষণা এলো। 1 নভেম্বর থেকে অভিযানের ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি পলিথিনের বিকল্প হিসেবে পাট ও কাগজের ব্যাগ ব্যবহারের উপর জোর দেন। পলিথিন ব্যাগ, পলিথাইলিন বা পলিপ্রোপাইলিনের সামগ্রীর ব্যবহার বন্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসাবে মঙ্গলবার মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে ক্লিন আপ কার্যক্রম ও পলিথিনের বিকল্প পণ্য বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে মার্কেটের ব্যবসায়ী ও ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় পলিথিনের ব্যবহার বন্ধে সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা। এই পলিথিন বন্ধ করার জন্য ওনারা আমাদের মার্কেট কমিটিকে একটা কমিটি করে দিছে। আমরা ওই কমিটি থেকে প্রতিদিন 15, 16, 17, 18, 20 কেজি পলিথিন আমরা বাইরে এখানে আনি, পরে ভাঙারি কাছে। মানুষের রক্ত ও মস্তিষ্কে প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে উল্লেখ করে পলিথিনের ব্যবহারের বিরূপ দিক তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, অনেক বছর ধরে এটি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটতি ছিল বাস্তবায়নে। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই, এটা আগে থেকেই নিষেধ করা আছে। পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে, মানুষের ব্রেইনে, মানুষের লিভারে, মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হবে বলেও ঘোষণা দেন উপদেষ্টা। আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর, এটা রিসাইক্লিংই খালি সমাধান না। উৎপাদন পর্যায়ে অভিযানটা শুরু হবে 1 নভেম্বর থেকে। পলিথিনের বিকল্প হিসাবে ব্যাপক হারে কাপড়, কাগজের ব্যাগ ও সোনালী ব্যাগ ব্যবহারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পদোন্নতিতে স্বেচ্ছাচার স্বামীকে করেন সংস্থার প্রধান। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়াহিদা আক্তারের ক্ষমতার অপব্যবহারের এমন চিত্র পাওয়া গেছে বিভিন্ন নথি বিশ্লেষণ করে। বিভিন্ন দফতরের কর্মকর্তারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ভাজন হিসেবেই এসব করেছেন ওয়াহিদা। শৃঙ্খলা ফেরাতে জনপ্রশাসন বিভাগকে কঠোর হওয়ার পরামর্শ সাবেক আমলাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের ক্ষমতার অবসান হলেও ক্ষত রয়ে গেছে রাষ্ট্রের রন্ধে রন্ধে। সরকারি দফতরকে দলীয় ইউনিট হিসেবে ব্যবহার করা এমন সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ওয়াহিদা আক্তার বেশ আলোচিত। কৃষি মন্ত্রণালয়ের সংস্থাগুলোতে আধিপত্যের নানা ফন্দিতে ছিলেন কখনো নিজেই, আবার কখনো সেকেন্ড কমান্ডিংয়ে থাকতেন তার স্বামী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর সাবেক নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য পর্যালোচনায় উঠে এসেছে আধিপত্য বিস্তার এবং নিজেদের লোকজনকে টেন্ডার দেয়া সহ অনৈতিক নানা সুবিধা আদায়ে ব্যস্ত ছিলেন সাবেক কৃষি সচিব। সংস্থা প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেন অবসরে যাওয়া বন্ধুকর্তাদের। গুরুত্বপূর্ণ উইংয়ের দায়িত্ব যেমন দিয়েছেন সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়রকে, তেমনি 9-6 করেছেন প্রকল্প পরিচালক নির্ধারণেও।
লোকলজ্জার বালাই ভুলে একের পর এক চুক্তি নবায়ন করেন নিজের স্বামী কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের পদে শেখ মোহাম্মদ বখতিয়ারকে। এতে পদবঞ্চিত হয়ে পড়েন অনেক দক্ষ কর্মকর্তা। ন্যায্য জিনিস আপনি পাচ্ছেন না, আপনি হতাশা ভুগবেন, এটা খুবই স্বাভাবিক। শুধু দপ্তর সংস্থা নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউই মুখ খুলতে পারতেন না মন্ত্রণালয়ে। অনিয়মে সায়না দেয় পদত্যাগ করার কিছুদিন আগেও এক অতিরিক্ত সচিবকে বদলি ও আরেকজনকে বসিয়ে দেন যুগ্ম সচিবের চেয়ারে। সার বাণিজ্য অদৃশ্য থাকলেও শৃঙ্খলা পরিপন্থী কাজ ছিল প্রকাশ্য। এসব বিষয় জানতে সাবেক সচিব ওয়াহিদা আক্তারের মুঠোফোনে কল দিলেও সাড়া মেলেনি। রাজধানীর স্কার্টনে সচিব কোয়ার্টারে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাক্ষাৎ। জনপ্রশাসনে দীর্ঘদিন থাকা অভিজ্ঞ সাবেক আমলাদের মতে কর্মকর্তাদের অনিয়ম বন্ধে কার্যকর হতে হবে জনপ্রশাসন বিভাগকে। সরকারি কর্মচারীদের কিন্তু কন্ট্রোল করার অনেক আইন আছে আমাদের। এই আইনগুলি যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই আইনগুলি প্রয়োগ করি যখন একটা ছেলে অপরাধ করে তারপরে। প্রশাসনের সংস্কার ও নিজ জায়গা থেকে দেশাত্মবোধ নিয়ে কাজ করার পরামর্শ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ডিমের দাম নির্ধারণ কাগজে কলমে, বাজারে নেই কোনো প্রয়োগ। সরকার দাম নির্ধারণ করার 10 দিন পরও পাইকারিতেই ডজনে 15 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে গোজামিল ক্রয় বিক্রয়ের রসিদও। ডিমের বাজারে এমন নৈরাজ্য পেল চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকার নির্ধারিত নয়, নিজেদের নির্ধারিত দামে SMS এর মাধ্যমে চট্টগ্রামের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ডিম। প্রতি ডিম 11.01 টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও হচ্ছে 12.20 টাকায়, যা পাইকারিতে ডজনে 15 টাকা বেশি। শুধু তাই নয়, ক্রয় বিক্রয়ের নেই কোনো রসিদও। এমন নৈরাজ্য নগরীর পাহাড়তলী ডিমের পাইকারি বাজারে। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকায় একটা রেট, আর ওনার কাছে যে ক্রয় ভাউচার, সেই ক্রয় ভাউচারে একটা রেট, তারপরে উনি যার থেকে ক্রয় করেছেন ওনার সাথে আমরা ফোন করে জানলাম আরেকটা রেট। তার মানে এই পুরোটাই একটা গোজামিল একটা বিষয় উনি করে রেখেছেন এখানে। ভোক্তা অধিকার আইন অনুসারে 20,000 টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি। পাইকারিতে নয়, বরং পোল্ট্রি ফার্ম থেকে এই দামের কারসাজি দাবি করে বেশি দাম রাখা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। যেখান থেকে মাল ক্রয় করতেছি ওই ক্রয় হিসেবে আমরা সঠিকভাবে পাচ্ছি না, বিদেই আজকে আমরা 20,000 টাকা জরিমানা দেওয়া লাগছে। মালগুলো অনেক সময় রাতে ডেলিভারি হয়, ঠিক আছে, আমরা বাসায় চলে যাই, এবিধে মেমোগুলো দেওয়া হয় না। গত 15ই সেপ্টেম্বর প্রাণী সম্পদ অধিদপ্তর প্রতি ডিমের দাম উৎপাদন পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 01 পয়সা এবং খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা দাম নির্ধারণ করে দেয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জয় দিয়েই নারী টি20 বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল খেলাও অসম্ভব নয় বলে জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ সামনে রেখে আজ মিরপুরে অনুষ্ঠিত হলো নারী দলের আনুষ্ঠানিক ফটো সেশন। বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরে বাংলায় নারী বিশ্বকাপের স্বপ্ন সারথীরা আনুষ্ঠানিক ফটো সেশনে চোখে ছিল আত্মবিশ্বাস আর অদম্য মনোবলে ওদের লক্ষ্য মরুর বুকে নারী টি20 বিশ্বকাপে ঝড় তোলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। বি গ্রুপে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। 2014 সালে টি20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়টা এসেছিল বাংলাদেশের। এরপর বিশ্বকাপ শুধু এসেছে আর গেছে, জয় অধরাই থেকেছে। এটা বড় এক আক্ষেপ অধিনায়ক জ্যোতির কাছে। 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারিনি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। বিশ্বকাপে অন্তত একটা জয় চায় বাংলাদেশ। এরপর ফ্লো চলে আসলে এই দল নিয়ে সেমিফাইনাল খেলা অসম্ভব নয় বলেও মনে করেন জ্যোতি। প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। আবুধাবিতে নারী দলের খেলার অভিজ্ঞতা থাকলেও সার্জার উইকেটে একেবারেই নতুন। তবে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক। নির্দিষ্ট কোনো ইউনিট নয়, 3 বিভাগেই ভালো করার তাগিদ তার। দুবাইয়ের উইকেট বরাবরই ভালো, যদিও সার্জায় খেলা হচ্ছে, ওখানে কিছু ম্যাচ আমরা দেখছি আফগানিস্তান, সাউথ আফ্রিকা ছিল ওদের খেলা হচ্ছে, হয়তো আমাদের ফরে আসতে হবে, কারণ স্পিনটা অনেক বেশি ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে, সো ডেফিনেটলি বলবো যে আমার
ইচ্ছা তো এটাই থাকবে যেন ব্যাটাটা ভালো করে। বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে নিজের ১০০তম টি-20 ম্যাচ খেলার মাইল ফলক ছোঁবেন জ্যোতি। গেল বিশ্বকাপের মতো এবারও ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। কোচ তিলকা রত্নেকে আশা জাগাচ্ছে সবশেষ শ্রীলঙ্কা সিরিজের ফলাফল। There are some positive batting displays, so very much confident that they will. It's all about it's about your confidence levels. So they are confident enough, I suppose, and I'm sure they will go out there and do the needful. পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা। অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপ ঘোষণার তাগিদ। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক রাতে। জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা। এবং শেয়ারবাজারে কারসাজিতে সাকিব আল হাসান, 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে 2 ভাইয়ের ভুয়া এনআইডি 4টি বাতিল। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।